আমরা আমাদের প্রবাসীদেরকে যতটুকু লজিস্টিক সাপোর্ট দেওয়ার সব কিছুই আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। যুদ্ধ পরিস্থিতির উপর তো আমাদের কোনো হাত নেই, সেটা আপনারা বুঝতে পারেন। তো আপনারাও মানুষকে সাহস দেন, আপনারা মানুষকে মনে বল দেন। প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকার আছে, বাংলাদেশ সরকার থাকবে। আপনারা জানেন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের কারণে আমাদের দেশের এই পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রথম যিনি মৃত্যুবরণ করেন তিনি আমাদের বড়লেখার বাসিন্দা। তাকে আমরা আজকে রিসিভ করলাম এবং প্রথম থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, আমরা যৌথভাবে সমস্ত দেশের মধ্যপ্রাচ্যের বাহরাইন, সৌদি আরব, রিয়াদ, যেখানে এই ঘটনাগুলো ঘটতেছে, আমাদের কুয়েত, আরব আমিরাতে, আমাদের এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা ইউনিট একসঙ্গে কাজ করতেছে। আমরা এই পর্যন্ত যখনই আমরা শুনছি মৃত্যুবরণ হয়েছে, তার সমস্ত প্রসেস করে আমরা লাশ আজকে আমরা এখানে নিয়ে আসছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি নিজে, আমাদের সিনিয়র সচিব এখানে উপস্থিত ডক্টর নিয়ামতুল্লাহ এবং আমাদের ডিজি মিস্টার সরওয়ার আলম এবং আমাদের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ কমিশনার এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা এবং ঢাকায় এই লাশ রিসিভ করেছেন আমাদের প্রতিমন্ত্রী। আমি বলেছিলাম তাকে ওইখানে থাকার জন্য, সে রিসিভ করেছে। আমাদের সিনিয়র সামাওবায় প্রতিমন্ত্রী বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তারা সেখানে রিসিভ করেছেন। আমরা এখন পর্যন্ত আমাদের এই 4 জনের মৃত্যু, বাট একজন এখন পর্যন্ত আসছে, বাকি 2 জনের আপনারা জানেন গতকালকে 4 জন, এই পর্যন্ত 4 জন হয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব এবং আমরা প্রতিনিয়ত আমাদের কনসুলেটের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওইখানে যারা অসুস্থ আছে, যারা ইনজিওর্ড হয়েছে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এজন্য আমাদের একটা হটলাইন আছে, আমাদের 3টা মন্ত্রণালয়ের আমাদের ক্রাইসিস টিম করা হয়েছে এবং আমরা এদের পরিবারের সঙ্গে আমরা অব্যাহত যোগাযোগ রাখছি। ইনশাআল্লাহ পরবর্তীতেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সিভিল এভিয়েশন, আমরা সবাই একযোগে আমরা আমাদের প্রবাসীদেরকে যতটুকু লজিস্টিক সাপোর্ট দেওয়ার সব কিছুই আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আর আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা এখন তাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে যাব, তাদের পরিবারের হাতে এটা দিয়ে তাদের কাজের সমাধি করে আমরা ফিরে যাব। আমরা দোয়া করবেন দেশের জন্য সবাই। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বর্তমান এই সংকটময় মুহূর্তে আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমরা যার অবস্থান থেকে আমরা যেন সবাইকে সহযোগিতা। 4 জনের পরিচয় 2 জন হচ্ছেন, একজন হচ্ছেন কিশোরগঞ্জের, আর আরেকজন হচ্ছে টাঙ্গাইলের, আর আরেকজন হচ্ছেন চট্টগ্রামের সন্দ্বীপের। প্রক্রিয়া চলছে এখানে বিদেশে, তো তারা পোস্টমর্টম হয়, বিভিন্ন ধরনের প্রসেস শেষ করলে পরে তারা যখন আমাদের মিনিস্ট্রিকে দেবে তখনই আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসবো। আমরা এটা তো আপনারাই দেখবেন সারা দুনিয়ায় যে অবস্থা আছে, আমি আমাদের দেশের নাগরিকদের সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের নাগরিকদের যেভাবে সেফটি আগে ফার্স্ট, আমরা তার ব্যবস্থা আমরা অব্যাহত রাখব। আমরা সেটা আপনার ফোর্সি করে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অন্যান্য দেশ যেভাবে তাদের নাগরিকদের সেফটি দিবে, যদি তাদেরকে আনতে হয়, কোনো ব্যবস্থা করতে হয়, সেটাও আমরা করব। আমাদের পূর্ণ প্রস্তুতি আছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন, আমাদের ত্রিপক্ষীয় আমাদের একটা ফোকাল পয়েন্ট আছে। আমরা সেই মতো করে প্রতিদিনই প্রতি মুহূর্তে আমরা খবর পাচ্ছি কোনখানের কী পরিস্থিতি হচ্ছে।
যেখান থেকে যেভাবে লোক আনতে হয়, যদি বিমান চার্টার করতে হয়, তাও আমরা সেভাবে লোক আনার ব্যবস্থা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের আগে হচ্ছে জীবনের বিষয়, তারপরে হচ্ছে খরচের বিষয়। সুতরাং এই ব্যাপারে আর আপনি যেটা প্রশ্ন করলেন মন্ত্রী মহোদয়কে, কম্পেনসেশনের, যে তারা কি ক্ষতিপূরণ পাবে, যুদ্ধ পরিস্থিতিতে সেই ধরনের কম্পেনসেশনের বিষয়টা এখন আনা খুব বেশি সঙ্গতভাবে সুবিধাজনক না। পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তৎক্ষণাৎই কিন্তু সেই ব্যবস্থা করা হবে। এবং আপনারা জানেন কদিন আগে আমি সিলেটে এসেছিলাম, সিলেটের জেলা প্রশাসক এবং কমিশনার ছিলেন, একজন 99 কোটি টাকা কম্পেনসেশন পেয়েছিল এই আপনার সিলেটের। তো সেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কোনো কসুর নাই। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। যুদ্ধ পরিস্থিতির উপর তো আমাদের কোনো হাত নেই, সেটা আপনারা বুঝতে পারেন। তো আপনারাও মানুষকে সাহস দেন, আপনারা মানুষকে মনে বল দেন যে যুদ্ধ পরিস্থিতি যাই হোক না কেন আমরা সেটা মোকাবেলা করার জন্য, আমাদের লোকদের নিরাপদ করার জন্য আমরা যা যা করার দরকার আমাদের প্রশাসন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেগুলো করা হচ্ছে, আপনারা নিশ্চিত থাকেন। এবং আমরা আপনাদের কাছে টাইম টু টাইম যখনই জানতে চাইবেন আমরা পরিষ্কারভাবে সব জানিয়ে দিব। আগে তো একটা ডাক গুড় পরিস্থিতি ছিল, কিছু লুকানো কিছু না বলা, এরকম না। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যা কিছু হয় আমরা পরিষ্কার মানুষকে জানিয়ে দিব, যাতে মানুষেরটা পরিষ্কার ধারণা পায় যে আসলে ওখানে কী ঘটছে। আরেকটা জিনিস হলো লেবাননের বিষয়টা। লেবাননের যে যুদ্ধ চলছে সেখানে আমরা আইএলওকে দায়িত্ব দিয়েছি, কারণ ওইখানে আমাদের অন্য কোনো সোর্স নাই। তো কাজে আইএলওর মাধ্যমে আমরা প্রতিনিয়ত নির্ভর করছি লেবাননে কোনো দুর্ঘটনা ঘটে আইএলওর মাধ্যমে আমরা যেন আমাদের নাগরিকদেরকে সেবা দিয়ে থাকি। আর যেখানে খাদ্যের অভাব আছে, হয়তো তারা এক জায়গা থেকে ওই যে শিয়া জায়গা থেকে সুন্নি জায়গায় চলে গেছে, সেখানে খাদ্যের অভাব, সেইটা আমরা ওদের কাছে খাদ্যের ব্যবস্থা প্রেরণের জন্য সেটা আইএলওকে আমরা দায়িত্ব দিয়েছি। খরচ বাংলাদেশ সরকার দিবে এবং সেই ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সংঘাত চলাকালীন সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যে আমাদের অবসরিত প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকার আছে, বাংলাদেশ সরকার থাকবে এবং এটা শেষ না হওয়া পর্যন্ত সার্বক্ষণিকভাবে বর্তমান সরকার আমাদের প্রবাসীদের পাশে আছে। এই ব্যাপারটা যাতে আপনাদের মাধ্যমে ব্যাপক প্রচার হয়, আমাদের বাংলাদেশি মানুষ যারা প্রবাসী আছে তাদের মনোবল যাতে না হারায়, আপনাদের মাধ্যমে আমরা সেটা প্রচার আশা করি। আরেকটা বিষয়, আপনি দেখবেন অনেক প্রবাসীরা ওনাদের বিমান শিডিউল ক্যান্সেল হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের একটা হটলাইন, আমাদের কল সেন্টার আছে, প্রবাসী কল সেন্টার 16135। ওখানে কল করলে তাদের ডিটেলস আমরা নিচ্ছি এবং নিয়ে তাদেরকে যখনই তাদের ফ্লাইট চালু হবে তখনই তাদেরকে ওই কল সেন্টার থেকে যোগাযোগ করে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনি আসেন, আপনার টিকিটটা এইভাবে হচ্ছে। এটা বুঝতে পারছেন তো এটা কিসের কথা বলছে? call center। অর্থাৎ যাদের বিমানে যাওয়ার কথা ছিল বিমানগুলো বাতিল হয়ে গেছে, ওই সমস্ত টিকিটের কথা। আর ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আমাদের মাধ্যমে, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আমরা ওই দেশকে অনুরোধ করব, সেই কথাটা বলা হচ্ছে। এই বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন আছে, আমরা এটা দৈনন্দিন করে যাচ্ছি। নিহত যিনি হয়েছেন ইনি আমার মামাতো ভাই, আমার ছোট্টবেলার বন্ধু, আমরা একসাথে খেলাধুলা করতাম। তিনি খুব সহজ সরল ও সাদা মনের মানুষ আসলা, খুব ভালো একজন মানুষ আসলা। তাই 27 বছর ধরিয়া এই দুবাইতে কর্মরত আসলা। বাংলাদেশের একজন, আমি মনে করি একজন শ্রেষ্ঠ রেমিটেন্স যোদ্ধা ছিল তাই। আমি মনে করি যদি আমার মন্ত্রী মহোদয়ের মাধ্যমে তাদের শহীদ ঘোষণা করেন মনে হয় সময়ব। তো আমার অনুরোধ থাকবো আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাইরে যে সম্মান ঢাকা থেকে আমরা রাষ্ট্র সর্বোচ্চ সম্মান, যে যত ধরনের সুবিধা আমরা প্রয়োজন, আমার প্রতিমন্ত্রী সাহেব নুরুল হক নূর সাহেব ছিলেন এখানে, শ্যামা ও আবেদ মন্ত্রী সাহেব ওখানে উপস্থিত ছিলেন, আমাদেরকে রিসিভ করেছেন, আমাদের সহযোগিতা করেছেন, মানে আমাদেরকে আমরা সব সুবিধা পেয়েছি। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা তারেক রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও যারা আমাদের প্রবাসী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যায়ক্রমে তারা আসবেন, এই সুযোগ সুবিধাগুলো পাবেন, এই আশা রাখি। উপস্থিত সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। প্রত্যাশা যেটা, আমার মাননীয় মন্ত্রী সাহেব আমাদের সাথে প্রতিনিয়ত গত রাত্রে 10টা থেকে কল শুরু আমাদের সাথে যোগাযোগ করছেন, তোমরা কোথায় আছো, কীভাবে যাচ্ছ, তোমাদের যাওয়ার কি সুব্যবস্থা হয়েছে কিনা, এবার সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করছেন। এবং আমরা এটা তো আসলে আমাদের দল এইমাত্র ক্ষমতায় আসছে এবং আমাদের নেতার সর্বোচ্চ চেষ্টা
চালিয়ে যাচ্ছেন, যে আমাদের এই প্রবাসীদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছেন। আর আমরা আশা করি আমরা যে ভুক্তভোগী পরিবার আমরা সর্বোচ্চটুকু পেয়েছি। আপনারা এই আপনাদের মিডিয়ার মাধ্যমে ভাইদেরকে আপনারা এটা প্রচার করবেন